জি, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলামিন আকাশ। আজকে আমরা তোমাদেরকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের আ সহপাঠের একটি গুরুত্বপূর্ণ অংশ লাল সালু উপন্যাস নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, লাল সালু উপন্যাসটা অনেকেই মনে করে যে এটা তো অনেক বড়, কবে পড়বো, কি অবস্থা এরকম। কিন্তু এটা আমরা আজকে একটু টেইলর নিয়ে অর্থাৎ ১ম অংশটা আমরা একটু সামারিটা লাল সালু জানার চেষ্টা করব। আমরা ধারাবাহিক ৩ টা ক্লাসের মধ্য দিয়ে লাল সালু শেষ করতে চাই। আশা করি একটু মনোযোগী যদি কোনো শিক্ষার্থী হয়, এই উপন্যাস থেকে কিছুটা তথ্য সে নিতে পারবে বলে আমাদের বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, লাল সালু উপন্যাসটি হচ্ছে লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। এটি ১৯৪৮ সালে প্রকাশিত হয় এবং এটি একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের মনে রাখার জন্য আবারও বলছি যে লাল সালু একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এটি ১৯৪৮ সালে প্রকাশিত হয় এবং এই উপন্যাসটির রচয়িতা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, লাল সালু কোন ধরনের উপন্যাস? সামাজিক সমস্যামূলক। এটি কত সালে প্রকাশিত হয়? ১৯৪৮ সালে। আর লাল সালু উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ। এই মজিদ হচ্ছে, সে হচ্ছে ধর্মের আড়ালে সে তার সততা প্রতারণা দিয়ে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে এবং সে হচ্ছে প্রতারক, ভণ্ড এবং মিথ্যুক। একই সাথে এই মজিদ হচ্ছে, সে হচ্ছে একটা নিঃসঙ্গ চরিত্র। নিঃসঙ্গ থাকার কারণ হচ্ছে সে ব্যক্তিগতভাবে যেহেতু একটা ছলনা দিয়ে একটা মাজারের অবতারণা করে, এই জন্য সে মন থেকে কারোর সাথে মিশতে পারে না। আমাদের সমাজে যারা প্রকৃতপক্ষে যাদের মানসিক চিন্তাটা খোলসানা, তাদের কোনো প্রিয় কাছের মানুষ থাকে কম, কারণ সে তার খোলসটা বাইরের মানুষ মেশানোর চেষ্টা করে। আমরা ফিরে যাচ্ছি। লাল সালু হচ্ছে একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এটির লেখক হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। এটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়। এর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ। মজিদ হচ্ছে একটা নিঃসঙ্গ চরিত্র। মজিদ ছিল আগে হচ্ছে নোয়াখালীর বন্যাপীড়িত এলাকায়, যেখানে খরা, অভাব, টানাটানি, মানুষের জীবন এবং জীবিকার যথেষ্ট স্বল্পতা ছিল। মজিদ এই তার ভাগ্য অন্বেষণে এখান থেকে, এই নোয়াখালী থেকে চলে আসে গারো পাহাড়ে। প্রশ্ন আসতে পারে, মজিদ গারো পাহাড়ে আসার আগে কোথায় ছিল? তিনি ছিলেন হচ্ছে নোয়াখালীর বন্যাপীড়িত এলাকায়। এই বন্যাপীড়িত এলাকা থেকে গারো পাহাড়ে আসার পর ওখানে কেউ একটা বাঁশের মসজিদ করেছিল। এই মসজিদে সে ইমামতি করত এবং একদিন ওইখানে একজন ব্যক্তি শিকারী, তিনি হচ্ছে পায়ে বুট এঁটে তার হচ্ছে ওই বিশেষ পোশাক পরে শিকারের উদ্দেশ্যে বের হয়। একদিন যখন মজিদ আজান দিচ্ছিল, তখন শিকারী হঠাৎ করে দুর্গম পাহাড়ের উপর কে আজান দেয় এটা নিয়ে সে চিন্তা করে যে কে আজান দিচ্ছে। পরে মজিদের কাছাকাছি যেয়ে দুজনের মধ্যে কিছু বাক্য বিনিময় হয়। মজিদ তখন, মজিদের সাথে ওই শিকারীর বাক্য বিনিময় হয় যে আপনি, আপনার দৌলতখানা? মজিদ তখন উত্তর দেয় যে আমার নাম আব্দুল মজিদ। এই এলাকার মানুষের খোদা তালা দিনের বড় অভাব, এদের খোদার আলো ছড়াতে, দিনের আলো ছড়াতে আমি এখানে এসেছি। সে বলে না যে আমার দেশে টানাটানি, অভাব, খরা, মরার দেশ, আমি বাধ্য হয়ে এসেছি। সেটা ধর্মের ট্যাগ লাগিয়ে দেয়। মজিদ আবার পাল্টা প্রশ্ন করে শিকারীকে, আপনার দেশ? তখন মজিদ, শিকারী বলে আমার আর দেশ, গ্রামের নাম মহব্বতনগর। এই লাইনটা আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে যে গ্রামের নাম মহব্বতনগর। এই কথাটা গ্রামের বাপ দাদার আমলের কয়েকটা কবরস্থান নাই। এখানে যখন মজিদ এই তথ্যটা পায়, মজিদ এই মহব্বতনগর গ্রামকে নিয়ে কল্পনায় ওখানে যে তার একটা শিকড় সে গাড়বে, এরকম একটা চিন্তা সে করে। যথারীতি শিকারী যখন চলে যায়, মজিদ একদিন শ্রাবণের নিরাত পড়া দুপুরে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে কোন মাসে? শ্রাবণ মাসে। শ্রাবণের নিরাত পড়া, নিরাত পড়া বলা হয় হচ্ছে বাতাসহীন, নিস্তব্ধ, গুমট আবহাওয়া, ভ্যাপসা গরম টাইপের আবহাওয়াকে বলা হয় নিরাত পড়া। বাতাসহীন, নিস্তব্ধ, গুমট আবহাওয়ায় মজিদ চলে আসে গারো পাহাড় থেকে মতিগঞ্জের সড়কের উপর। আমাদের শিক্ষার্থীদের প্রশ্ন আসতে পারে, মজিদ মতিগঞ্জের সড়কে আসার আগে কোথায় ছিল? গারো পাহাড়ে। তার আগে কোথায় ছিল? মজিদ ছিল হচ্ছে নোয়াখালীর বন্যাপীড়িত এলাকায়। এই শ্রাবণের একদিন নিরাত পড়া দুপুরে এসে মজিদ এটি নাটকীয় ভাবে সে মোনাজাতের ভঙ্গিতে মূর্তির মতো দাঁড়িয়েছিল।
যখন একজন অপরিচিত ব্যক্তি মোনাজাতের ভঙ্গিতে রাস্তার উপর দাঁড়িয়ে থাকে, বিষয়টা অনেকের কাছে একটু আকর্ষণীয় এবং একটু কৌতূহল জাগাটাই স্বাভাবিক। ওই এলাকার মোহাম্মদনগর গ্রামের ২ টা ছেলে, নাম হচ্ছে তাহের ও কাদের। এরা ২ জন ভাই ভাই। এরা হচ্ছে মাছ ধরতে যাচ্ছিল। মাছ ধরে ফেরার সময় দেখে একজন অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে গ্রামের ছেলে হিসাবে তারা জানতে চাইল লোকটা কি চায়, কোন পেয়েছে, এই ধরনের কিছু আঞ্চলিক শব্দ উচ্চারণ করা। কিছুক্ষণ পরে দেখে ওই মজিদ মতিগঞ্জের সড়কের ওখান থেকে তার পুটলিটা নিয়ে মতিগঞ্জের সড়কের উত্তর দিক দিয়ে মহাব্বতনগর গ্রাম। তাহলে মতিগঞ্জের সড়কের কোন দিকে মহাব্বতনগর গ্রাম? উত্তর দিক দিয়ে। এই উত্তর দিক দিয়ে সে মহাব্বতনগর গ্রামে প্রবেশ করে। বড় বড় পা ফেলে সে যখন হাঁটতে হাঁটতে পৌঁছে যায় ওই মহাব্বতনগর গ্রামের যিনি মোড়ল বা মাতব্বর, যার নাম হচ্ছে খালেক ব্যাপারী। আমি শিক্ষার্থীদেরকে একটু পিছনে নিয়ে যাচ্ছি যে আমরা বলেছিলাম লাল সালু একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এটি রচিত হচ্ছে সৈয়দ আলীউল্লাহ। এটি প্রকাশিত হয় 1948 সালে। এটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ। মজিদ নোয়াখালীর বন্যাপীড়িত এলাকা থেকে গারো পাহাড়ে আসে। শিকারীর সাথে পরিচিত হওয়ার মধ্য দিয়ে সে মহাব্বতনগর গ্রামের সন্ধান পায়। শ্রাবণীর এক নিরাপদ করে সে চলে আসে গারো পাহাড়ের পাশে, অর্থাৎ মতিগঞ্জের সড়কের ওখানে। মতিগঞ্জের সড়ক থেকে এখন সে মহাব্বতনগর গ্রামে প্রবেশ করে। যাওয়ার পর মজিদ ওই এলাকার যিনি মোড়ল বা মাতব্বর, যার নাম খালেক ব্যাপারী, তার বাড়িতে মজিদ চলে যায়। মজিদ যখন ওখানে যায়, যে দেখে এই খালেক ব্যাপারীর বাড়িতে কিছু লোক জটলা হয়ে কাজ কাম করছে। ঠিক তখন মজিদ যেই নাটকীয় ভাবে তাদেরকে ওখানের উপস্থিত সমবেত লোকজনদের হচ্ছে তিরস্কার করে। আপনারা জাহেল, বেএলেম, আনপাড়া। আনপাড়া শব্দের অর্থ হচ্ছে মূর্খ। মোদাচ্ছের পীরের মাজারকে আপনারা এমন করে ফেলে রাখছেন। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা লাইন। মোদাচ্ছের, মোদাচ্ছের পীরের নাম দেয় মোদাচ্ছের। মোদাচ্ছের শব্দের অর্থ হচ্ছে নাম না জানা। মজিদ যে ট্যালেন্ট, এটা হচ্ছে তার প্রমাণ। সে পীরের এমন এক আরবি নাম দেয় যার অর্থ হচ্ছে নাম না জানা। তখন ওই এলাকার মানুষ তো ভীত বিহ্বল হয়ে যায়। তারা অনেকটা ভয় পেয়ে যায় যে এখানে আমাদের গ্রামে একজন পীর সাহেবের মাজার, এরকম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তখন বলে আপনারা তো এই নাম তো আমরা কখনো শুনি নাই। যথারীতি তিনি মজিদ এখন বলে যে তার এক সময় সব ছিল, বল গরু সবকিছু ছিল, সম্পদ, কিন্তু তিনি স্বপ্ন দেশে তিনি মাজার তদারকির জন্য এখানে ছিল। আসলে কিন্তু তার কিছু ছিল না। এটা সেই ওইটা বলেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। যথারীতি খালেক ব্যাপারীর নির্দেশে এলাকার লোকজন কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে এবং কবরটার আকৃতি ধারণ করে হচ্ছে মাছের পিঠের মতো। নতুন কবরের একটা অবয়ব তৈরি হয়। তাহলে প্রশ্ন আসতে পারে লাল সালু উপন্যাসটির মাজারটা কার? মোদাচ্ছের পীরের। মাজারটার আকৃতি কেমন? এটা হচ্ছে মাছের পিঠের মতো এবং ঝালরওয়ালা শালু কাপড়ে মাজারটি ঢেকে দেওয়া হয়। মজিদ যখন এভাবে তার প্রবেশ হলো এবং তার আধিপত্য বিস্তার করতে থাকে, এলাকার লোকজনরা ধর্মের ওই ত্যাগকে, ওই আবেগকে পুঁজি করে মজিদ যেহেতু তার ব্যবসা শুরু করেছে, সবাই টাকা পয়সা দিয়ে তার যে কোনো হচ্ছে উদ্দেশ্য হাসিল করার জন্য টাকা পয়সা দিতে থাকে। যথারীতি কিছুদিন পর মজিদের সাথে খালেক ব্যাপারীর একটা সখ্যতা, একটা সম্পর্ক তৈরি হয় এবং বলা হয়েছে মজিদের সহযোগী লোকটির নাম হচ্ছে খালেক ব্যাপারী। এই খালেক ব্যাপারী মজিদের সাথে আবার একটু মশকরাও করে। মাঝে মাঝে দুজন একটু একসাথে তাদের সখ্যতার গল্প করে। মজিদের ব্যবসা যখন তুঙ্গে, সবাই টাকা পয়সা আদুলি শিখে এভাবে টাকা দিতে থাকে। একদিন মজিদকে এই খালেক ব্যাপারী বলে যে কি হুজুর কেমন চলছে? হ্যাঁ ভালো চলছে। সব যেহেতু ভালো চলছে দেখবো নাকি একটা লম্বা চওড়া মোটা তাজা দেখে দেখবো নাকি? অর্থাৎ তার জীবন সঙ্গিনীর ইঙ্গিত দিচ্ছেন একটু আনন্দের ছলে। যথারীতি মজিদের ঘরে যিনি বধূ হয়ে এলো, তিনি ওই এলাকার একজন নারী, যাকে শক্তি সম্পন্ন নারী বলা হয়েছে এবং তার নাম হচ্ছে রহিমা। প্রশ্ন হচ্ছে মজিদের আরো একটা বিয়ে হবে পরে, তাহলে মজিদের প্রথম স্ত্রীর নাম রহিমা, মজিদের সহযোগী লোকটার নাম কি? খালেক ব্যাপারী। রহিমার কদিন পরে দেখা গেল রহিমা হচ্ছে ঠান্ডা এবং ভীতু প্রকৃতির মানুষ। খুব গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলকের প্রশ্ন। রহিমা মানুষটা হচ্ছে ঠান্ডা এবং ভীতু প্রকৃতির, এটা অবজেক্টিভে আসতে পারে। এখন সেই দেখা গেছে স্বামীর ভয়ে সে ভীতু, আবার স্বামীকে নিয়ে সে গর্ববোধ করে যেহেতু একজন ধর্মীয় ব্যক্তিত্বের স্ত্রী তিনি। রহিমা যখন হাঁটে তখন মাটিতে আওয়াজ হয় এবং সে শক্তি সম্পন্ন নারী। প্রশ্ন আসতে পারে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? রহিমা। উত্তর হবে
এখন এভাবে যখন মজিদের এবং তাদের সংসার চলছে মোটামুটি, কিন্তু মজিদ এবং রহিমা দম্পতির ঘরে কোনো সন্তান নেই। সন্তান শূন্য কোলটি খা খা করে মজিদের। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই পর্যন্ত রাখবো। দ্বিতীয় পর্বে আমরা বাকি অংশ আলোচনা করব। তোমাদেরকে একটু আমরা পিছনে ফিরে নিয়ে যাচ্ছি। আমরা জানি লাল সালু একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। লাল সালু উপন্যাসের রচয়িতা হচ্ছে সৈয়দ আলিউল্লাহ এবং এটি প্রকাশিত হয় 1948 সালে। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ এবং মজিদ হচ্ছে একটা নিঃসঙ্গ চরিত্র। মজিদ নোয়াখালী থেকে গারো পাহাড়ে আসে। এরপর ওখান থেকে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করে। আর বাকি কাহিনী নিশ্চয় তোমাদের পরিচিত। সবাই অনেক ভালো থেকো। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।